ভোট তর্ক এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত। এই নির্বাচনের কার্যত প্রধান ইস্যুতে পরিণত হয়েছে এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এর ফলে কার লাভ হবে আর কার ক্ষতি, এটাই আমাদের আজকের ভোট তর্কের আলোচনার বিষয়। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন দুই প্রধান দলের দুই প্রতিনিধি। আমার ডান দিকে আছেন কৃষাণু মিত্র, তিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, এবং বিজেপির মুখপাত্র প্রণয় রায়, তিনি আছেন আমার বাঁ দিকে। একেবারে শেষে রয়েছেন সাবির আহমেদ, তিনি একজন বিশ্লেষক, তিনি এই নানা বিষয় নিয়ে চর্চা করেন। তার মধ্যে একটি বিষয় হলো এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটা নিয়ে তিনি লেখালেখি করছেন, বলছেন। তিনি একজন গবেষক, তিনি অমর্ত্য সেনের প্রতীচী ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত, তার মুখ্য রিসার্চ কোঅর্ডিনেটর। আমি শুরু করব সাবির আপনাকে দিয়ে। সেটা হচ্ছে যে বিষয়টা নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি হিংসার ঘটনা ঘটছে। সমস্যাটা কোথায় হচ্ছে? কেন এত সংঘাত নির্বাচন শুরু হওয়ার এতটা আগে থেকে এই রকম টেম্পারেচার উঠে গেল? সমস্যাটা কোথায় হচ্ছে এসআইআর নিয়ে, এটা আপনি একটু আগে বুঝিয়ে বলুন। ভোটার তালিকায় সংশোধন ব্যাপারটা নতুন নয়, একটা স্বাভাবিক প্রক্রিয়া এরকমভাবে একটা অস্বাভাবিক রূপ নিল, তার পুরো কৃতিত্ব নির্বাচন কমিশনকে দিতে হবে। আমরা যদি দেখি যে তারা প্রথম পর্বে কি করলো, প্রথম পর্বে তারা যারা ভোটার ছিল তাদেরকে ম্যাপ করার কথা বললো, এবং এই ম্যাপিংয়ের সময় যাদের 2002-এর নাম ছিল তাদের একটা ম্যাপিং করার একটা তালিকা বার করলো, এবং তারপরে কিছু লোকের নাম বাদ গেল সেই পর্বেতে। কারা বাদ গেল? প্রধানত যারা মৃত এবং যারা অন্যত্র চলে গেছে। এটা দুটো একেবারেই স্বাভাবিক। এটা ডিসেম্বরে ঘটনাচক্রে তার আগে একটা হাওয়া তুলে দেওয়া হয়েছিল যে পশ্চিমবাংলায় বাংলাদেশি এবং রোহিঙ্গা পড়ে গেছে। এই লিস্টে বাংলাদেশি এবং রোহিঙ্গার একটিও নাম পাওয়া যায়, এবং আশ্চর্যজনকভাবে যেখানে মুসলমান বেশি ছিল সেখানে ম্যাথ পপুলেশন বেশি ছিল। এরপরে যখন অঙ্কটা মিলল না, যে যাদেরকে বাদ দিতে চেয়েছিলাম, যাদেরকে যে নাগরিকদিকে আমরা সেটা স্বাভাবিক প্রক্রিয়া হলো না, তখন লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে একটা জিনিস যেটা এসআইআর এর ম্যানুয়ালে কোথাও নেই, অর্থাৎ সামান্য নামের মানে তারতম্য ঘটলে, এবং তারা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে একটা মেস করলেন। সুপ্রিম কোর্ট বলেছিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আন্ডার এডুকেশন লিস্ট সর্বত্র পাওয়া যাবে। কেউ দিতে পারবে পুরো পশ্চিমবাংলার কি চিত্র? এবং এত কঠিন প্রক্রিয়ার মাধ্যমে সেটা ডাউনলোড করতে হয় যে এটার অ্যানালিসিস করা প্রায় কঠিন। আমরাও মেশিন লার্নিং দিয়ে এটাকে অ্যানালিসিস আমরা অ্যাডজুডিকেশনের প্রশ্নে আসবো, কিন্তু এখানে যে কয়েকটা বিষয় উঠে এসছে, সেটা হচ্ছে, যেটা আমি প্রণয় বাবুর কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যে মানে ও একটা অভিমত দিল যে এটা নির্বাচন কমিশন, অবশ্যই আপনি বলবেন যে আপনি নির্বাচন কমিশনের মুখপাত্র নন, আপনি বিজেপির তরফে এসেছেন, কিন্তু এই যে সমস্যাটা বললো যে এটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি করা হয়েছে, এটাকে আপনারা কিভাবে, আপনাদের দলের তরফে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, পশ্চিমবঙ্গ সহ আরো প্রায় 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে। তার মধ্যে বিজেপি শাসিতও আছে, বিজেপি শাসিত ছাড়াও আছে, কেরলও আছে তার মধ্যে। কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়া বাকি কোনো রাজ্য থেকে পশ্চিমবঙ্গের যে অবস্থা হয়েছে সেরকম কিছু ঘটেনি। তাহলে তো তার নিশ্চয়ই একটা কারণ থাকবে। এই ইলেকশন কমিশন সব রাজ্যেই করছে, এই ইলেকশন কমিশন কেরলে করছে, পশ্চিমবঙ্গ করছে, আর অন্য জায়গায় করছে। তাহলে পশ্চিমবঙ্গে কেন এত সমস্যা হলো, কেন এই জায়গায় গেল? দেখুন, প্রথম দিন থেকে এ রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী প্রথমে বলেছিলেন এসআইআর হতে দেব না। মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন, প্রকাশ্যে বলেছেন। পরে তিনি এর বিরুদ্ধে দাঁড়ান। পরে কি দাঁড়িয়েছে মানে আমি বলে দিই পরপর কি ঘটেছে। নেতারা বলতে লাগলেন রক্ত গঙ্গা বইয়ে যাবে, আগুন লাগিয়ে দেব। তারপরে যখন ইলেকশন কমিশন স্টাফ ছিল, মুখ্যমন্ত্রী বললেন আপনারা কিন্তু মনে রাখবেন আপনারা আমাদের স্টাফ। দুজন বিসিএস অফিসার তাদের কাজের গাফিলতির জন্য তাদেরকে সাসপেন্ড করতে বলা হলো, স্টেট পুলিশ সেটা করলো না। এই সব প্রক্রিয়ার মধ্যে গিয়ে লাস্টের দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যাজ এ অ্যাপ্লিকেন্ট সুপ্রিম কোর্টে গেলেন যে এসআইআরটাকে বন্ধ রাখতে হবে। সুপ্রিম কোর্ট বললো এসআইআর বন্ধ হবে না, এটা সাংবিধানিক প্রক্রিয়া, এসআইআর বন্ধ হবে না। এবং তারপরে বারবার সুপ্রিম কোর্টে যাওয়ার পরে আজকের দিনে যেখানে দাঁড়িয়ে আছে, সেটা হলো সুপ্রিম কোর্ট জাজেসদেরকে দিয়ে যা যা বিতর্ক আছে সেটা নিষ্পত্তির চেষ্টা করছে। তার মধ্যেই আমরা দেখতে পেলাম মালদার মোথাবাড়ি এবং আরও কিছু জায়গায় জাজেসরা, যেটা সুপ্রিম কোর্ট মনিটরিং করছে, হাইকোর্ট মনিটরিং করছে, সেই জাজেসরা আজকে কতটা ইনসিকিউর, কিভাবে তারা প্রাণ ভিক্ষা চাচ্ছে তাদের হাইকোর্টের এর কাছে। তো এই সিচুয়েশনটা হওয়ার একটাই কারণ,
মুখ্যমন্ত্রীর প্রথম দিনের যে বক্তব্য এসআইআর হতে দেব না, এসআইআর হতে দেব নার পরে যখন এসআইআর হচ্ছে, এবং এই যে যা যা উনি বললেন, প্রথম তো যে আমি ইসিআইয়ের মুখপাত্র নয়, তাই কি প্রক্রিয়া হয়েছে কেন হয়েছে আমি ওদিকে যাব না, কিন্তু এটা তো নিশ্চিত রাজনৈতিক দল হিসেবে এটা তো আমরা চাবো ভারতবর্ষের নাগরিকদের মধ্যে আমাদের সংবিধান যে কথা বলেছে যে কেবলমাত্র বৈধ ভোটাররাই ভোটাধিকার পাবে, বৈধ ভোটারদের দিয়েই নির্বাচন করতে হবে। আর সেটা তো সবাই বলছেন, কিন্তু আপনি একটা মানে নির্দিষ্ট অভিযোগ উনি করলেন, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যেটা উনি ওনার কথা থেকে বেরিয়ে আসছে যে এইটার যে ট্রিগার এবং এই যে অশান্তিটা একটা তৈরি হলো বাতাবরণ, এইটার জন্য কার্যত উনি মুখ্যমন্ত্রীকে দায়ী করছেন। আপনি তৃণমূলের মুখপাত্র, আপনার কি মনে হয়? দেখুন, প্রথম কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে তো ওরা সব ব্যাপারেই বিগত কত বছর ধরে দায় করছে, কিন্তু তার জন্যই তো আমরা মাসখানেক আগে দেখলাম নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন থেকে আমলাতন্ত্র সব নিজের হাতে নিয়ে রাজ্যের ডিজি থেকে শুরু করে চিফ সেক্রেটারি থেকে শুরু করে বিভিন্ন কমিশনারেটের কমিশনার এবং জেলার এসপি থেকে এমনকি থানার ওসি অবধি তারা পরিবর্তন করেছে। এমন এমন জেলা, বিশেষ করে যেই জায়গার ঘটনা বলা হচ্ছে, তাকে সেখানে যাকে আমাদের ইচ্ছার বিরুদ্ধে যাকে এসপি করা হয়েছে তার বিরুদ্ধে সরাসরি বিজেপি যোগের অভিযোগ আমরা দলীয়ভাবে করেছি। তার বউ বিজেপির প্রার্থী হয়েছিলেন বিহার নির্বাচনে, তারপরে তার অযোগ্যতা প্রমাণ হয়েছে, তিনি এটাকে অ্যান্টিসিপেট করতে পারেননি। যা হয়েছে, মানুষের প্রতিবাদ করার অধিকার আছে, প্রতিবাদকে কেউ বাধা দিতে পারবে না, কিন্তু সেখানে যদি হিংসা হয়, ভায়োলেন্স হয়, সেটা তো করবে না। মানুষ যে প্রতিবাদ করছেন তার কারণ তারা তালিকা থেকে বাদ করেছেন, সেটা যে অঞ্চলে হচ্ছে সেখানে মানে এখনো পর্যন্ত যে অঞ্চলে হচ্ছে ছড়ায়নি, সেটা মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চল। একটা খুব মানে খুব সরাসরি একটা প্রশ্ন যেটা সবার মাথায় ঘুরছে, আলটিমেটলি যেটা আমার দিকে আমাদের আসতে হবে, সেটা হচ্ছে যে এর ফলে এবং এসআইআর এর ফলে এবং এই গন্ডগোলের ফলে তৃণমূলের লাভ হলো না ক্ষতি হলো? সেটা তো পরে পাটিগণিতের কথা নিয়ে একটু আলোচনা একটু দীর্ঘায়িত হলে তখন বলতে পারি। পশ্চিমবাংলাতে কোটি কোটি রোহিঙ্গা, কোটি কোটি অনুপ্রবেশকারী আছে, এটা পলিটিক্যাল রেটরিক হতে পারে, আপনি ভাষণে মঞ্চে দাঁড়িয়ে এটা বলছেন, ঠিক আছে, কিন্তু যখন এটাকে ভিত্তি করে একটা দল, ক্ষমতাসীন দল, তখন তার পলিসি নির্ধারণ করে, যখন নির্বাচন কমিশন এটাকে বেদবাক্য ধরে নেয় উইদাউট এনি সার্ভে, উইদাউট এনি সেন্সাস, উইদাউট এনি ভেরিফাইড ডেটা, তখন তো এই ভুল, এই মিথ্যাচারের ভিত্তি করে এই ভুল ভ্রান্তি হবে। এখানে হ্যাঁ, আমি ওখান থেকেই না আমি একটু প্রণয়বাবুকে এটা বলার সুযোগ দেয়, ডিরেক্ট অ্যালিগেশন, সেটা হচ্ছে যে এই যে রোহিঙ্গা বাংলাদেশি আপনারাও বলেছেন, এবং এই দিকে ব্যাপারটাকে মানে ন্যারেটিভটাকে ড্রাইভ করা হয়েছে, এই দিকে আখ্যানটাকে এই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। দেখুন, এখন এটার মধ্যে তো এক ধরনের মানে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা আছে বলে মনে হয়। 1993 সালের 21শে জুলাই কি ঘটেছিল? 1993 সালে না আমরা 1993 না আমি আসছি, এটা রিলেটেড আমি রিলেট করছি। 1993 সালের 21শে জুলাই কলকাতায় একটা র্যালি হয়েছিল, যেখানে তৎকালীন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি র্যালিটা করেছিলেন। দাবি কি ছিল? সচিত্র পরিচয়পত্র দিতে হবে। কাজে সচিত্র পরিচয় দিতে হবে, ভোটারদের সচিত্র পরিচয়পত্র দিতে হবে। তখন বামফ্রন্ট সরকার এখানে ক্ষমতায় ছিল, বিরোধী নেত্রী মমতা ব্যানার্জির বক্তব্য ছিল যে ভোটার লিস্টে প্রচুর ভুয়ো ভোটার আছে, এবং তার পরবর্তীকালে 2005 সালে সংসদে দাঁড়িয়ে স্পিকারের সামনে এই মমতা ব্যানার্জি ভোটার লিস্ট ছুঁড়ে ফেলেছিলেন, বলেছিলেন যে এই যে ভোটার, এরা বাংলাদেশেরও ভোটার, আবার এখানেও ভোটার আছে। এটা তো ইতিহাস, এই ইতিহাসকে তো আমরা করতে পারবো না। তার মানে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ভুয়ো ভোটার আছে বা বাংলাদেশি ভোটার আছে, এটা মমতা ব্যানার্জি যখন বিরোধী নেত্রী ছিলেন তিনি তো দাবি করেছিলেন। অতদিন ছেড়ে দিন। ওনারা কি ভুয়ো ভোটার মানে বাংলাদেশি ভোটার চিহ্নিতকরণ করছেন, নাকি জেনুইন যারা, যখন আমার পরিচিত অনেক মানে হিন্দু এবং মুসলিম দুই পক্ষেই আমি দেখেছি বাদ পড়েছে। ভারত সরকারের দেয়া পাসপোর্ট জমা দেবার পরে ভোটার কার্ড থেকে ডিলিটেড হয়েছে, আমার নিজের Exactly. ভাইয়ের কথা বলছি। মানে ব্রিফলি এটা আপনারা কিভাবে ব্যাখ্যা আর করেন? দেখুন, ওটাই বললাম যে দেখুন, এরকম আমারও পরিচিত অনেকের আছে যাদের 2002-এ নাম আছে কিন্তু তারপরেও হয়েছে। এটা হচ্ছে প্রক্রিয়া, যেমন ধরুন ব্লাড রিলেশন সার্টিফিকেট। প্রক্রিয়াটা ভ্রান্ত প্রক্রিয়া, অবশ্যই ভ্রান্ত। ব্লাড রিলেশন সার্টিফিকেট আপনারা মেনে নিচ্ছেন এটা? না আমি বলছি মানে এই যে এসআইআর একটা ভ্রান্ত প্রক্রিয়া। না এসআইআর ভ্রান্ত প্রক্রিয়া না। তাহলে ওই যে মমতা ব্যানার্জির প্রথম দিন বলে দাও এসআইআর হতে দেব না, এই সবটা কি করেছে? বিএলও থেকে শুরু করে এই যে প্রক্রিয়ায় না আমি আসছি, মানে আমি একজন অ্যাম্বাসাডরকে চিনি বাঙালি, তার নাম বাদ পড়ে গেছে, আমি আরো অনেকের নাম আমার বাদ পড়েছে। উত্তরটা দিতে দিন। এই প্রক্রিয়া এটাকে এই প্রক্রিয়াটাকে আপনারা কিভাবে দেখেন? এই মানে এটাকে প্রক্রিয়া ইন্টারনাল ক্রিটিক আপনারা করছেন? এই প্রক্রিয়াটা তো মানে প্রকাশ্যে না এলে। এই প্রক্রিয়া তো জ্ঞানেশ কুমার নিজে করেনি। এই প্রক্রিয়া তো স্টেট গভর্নমেন্টের যে মেশিনারি, সেই মেশিনারির মাধ্যমে হয়েছে। বিএলও তো স্টেট গভর্নমেন্টের, এআরও তো স্টেট গভর্নমেন্টের।
এবার মনে করুন যখন কোনো ডকুমেন্টস দিতে বলা হয়েছে, সংবাদ মাধ্যমে দেখেছি দেখা যাচ্ছে ব্লাড রিলেশন সার্টিফিকেট, সেটাকে প্রমাণ হিসেবে আপলোড করা হয়েছে। কাউরের জন্ম হয়েছে 6 তারিখে, তার বার্থ সার্টিফিকেট পেয়ে গেছে 4 তারিখে। না, উনি একটা কথা বললেন যে বিএলও এবং এআরও তারা রাজ্য সরকার, ফলে তাদের না, দোষ মানে রাজ্য দেখুন, সরকারের উপর। এতদিন ধরে নির্বাচনের যে ভোটার তালিকা সংশোধন তারাই করেছে এবং এটা একটা গ্রহণযোগ্য ব্যবস্থা ছিল। প্রবলেমটা কখন হলো, যখন বিএলওরা দিল তখন পছন্দ মতো ভোটার লিস্ট হলো না, তখন আপনারা মাইক্রো অবজারভারদের নাম শুনেছেন, তারা এসে সমস্ত অ্যাক্সেস বন্ধ করে দিয়ে নিজেদের মতো করে ডিসিশন নিতে পেরে, এবং তারা অনেকেই অবাঙালি। আর পশ্চিমবাংলার ভোটার তালিকা কলকাতা ছাড়া পুরোটাই বাংলায়, যারা বাংলা পড়তে পারে না তাদেরকে নিয়ে এসে মাইক্রো অবজারভার নিয়ে দিয়ে, এবং তাদের হোয়াটসঅ্যাপ মেসেজ পাবলিকলি এসেছে যে ওয়াইপ আউট সার্টেন সেকশন, এটা আমরা দেখেছি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানান অভিযোগ আসছে, আমরা নির্বাচন কমিশনের বক্তব্য যদি তাদের সঙ্গে কথা বলতে পারি তাহলে শোনার চেষ্টা করব, কিন্তু এই অভিযোগগুলো কিন্তু অনেকগুলোই নির্বাচন কমিশন উত্তর দিয়েছেন এবং খণ্ডন না, রোহিঙ্গা নিয়ে বলেনি, রোহিঙ্গা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এটা নির্বাচন কমিশনের কাজ, আর নির্বাচন কমিশন বলছে যে এটা আমার কাজ নয়। এইরকম ভাবে মানুষকে ভাওতাবাজি করার অধিকার নির্বাচন কমিশনের নেই। একজন পাবলিক সার্ভেন্ট, তাকে রেসপন্সিবলি কথা বলতে হবে, এবং এই পুরো প্রক্রিয়াটার মধ্যে যে ধোঁয়াশা, এবং আমরাও নির্বাচন কমিশনে দেখি যে কত রকমের ভুলভ্রান্তি করে কোথায় কি আপলোড হয়েছে, এটা 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 অ্যালগোরিদম অফ অপারেশন বলছি, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করে নিজের নাগরিককে প্রমাণ করতে হবে। কোনো জায়গায় কোনো সংবিধানে বলা হয়নি নিজের নাগরিককে এই অগ্নি পরীক্ষা দিতে হবে যে আমি ভোটার তালিকা কিনা। এইখানে আমি সংবিধানের প্রশ্নে আসছি, সেটা হচ্ছে যে আমরা যদি সংবিধান এবং জনপ্রতিনিধিত্ব আইন 1950 সালে সেটা খতিয়ে দেখি, সেখানে খুব নির্দিষ্টভাবে বলা আছে যে এই যে এসআইআর এই প্রক্রিয়া ইজ এ ডিরেক্ট স্পেশাল রিভিশন অফ দ্য ইলেকটোরাল রোল ফর এনি কনস্টিটুয়েন্সি অর এনি পার্ট অফ আ কনস্টিটুয়েন্সি। হ্যাঁ, পুরো রাজ্যের নয়, পুরোটা এই স্পেশাল রিভিশন করা যাবে না, কোনো নির্দিষ্ট কেন্দ্র বা কেন্দ্র আংশিকভাবে করা যাবে, এমনটাই জনপ্রতিনিধিত্ব আইন বলছে। সেক্ষেত্রে এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন, অনেক ব্যুরোক্র্যাটও প্রশ্ন তুলেছেন যে এটা সাংবিধানিক না অসাংবিধানিক। বিষয়টা এই লাইনে বিষয়টা নিয়ে কি আপনাদের দলের মধ্যে কোনো চর্চা হয়েছে যে এটা আসলে একটা কি ধরনের? দেখুন, আমরা এবং এটা নিয়ে আপনারা কি তাহলে সুপ্রিম কোর্টে যাবেন? বলছি কয়েকটা, প্রথমেই যে অভিযোগ করা হলো, দেখুন অভিযোগগুলো কিরকম ফ্লিমজি, কতটাই ভিত্তিহীন, যে 1993, 2005 এমন সময়ে, যার থেকে এখন প্রায় 20 বছর 23 বছর গড়িয়ে গেছে। হ্যাঁ, এর মধ্যে কি হয়েছে, সারা ভারত জুড়ে আধার লিঙ্ক করা হয়েছে। দেখা গেছে যে প্রায় 96, 97, 98% মানুষের আধার তারা কোনো না কোনোভাবে ব্যাংক থেকে যেগুলো লিঙ্ক, তার মানে সেইগুলো যে ভেরিফাইড, সেটা যে অলরেডি ভেরিফাইড। তো এই যে 20-25 বছরে এই প্রসেসটা হয়েছে, তার মানে আধারের আজ থেকে 20 বছর আগে যা স্টেটাস ছিল, আজকে স্টেটাসটা আলাদা। আজকে কেন্দ্র সরকারের কাছে সব রকম ডিজিটাল ফুটপ্রিন্ট আছে যে জানতে কে ভুয়ো না। তার জন্যই মিথ্যাচারটা স্বরাষ্ট্র দপ্তর এবং নির্বাচন কমিশনকে করতে হয়েছে। এখন আপনি বলুন, আমার নেত্রী যেদিন প্রতিবাদ করেছিলেন 2005 সালে যে আমাদের ভোটার তালিকায় ভুয়ো ভোটার আছে, অনুপ্রবেশকারী আছে, 2005 থেকে 2013 ভারত সরকারের খতিয়ান ইউপিএ 1 এবং ইউপিএ 2-তে 98,000, প্রায় 1 লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে তাদেরকে বাংলাদেশে ডিপোর্ট করেছে ভারত সরকার। এক একটা বছরের খতিয়ান আছে, ভারত সরকারের অফিসিয়াল খতিয়ান আছে। এই সরকার বিগত 12 বছর ক্ষমতায় থাকায় সেই সংখ্যাটা মাত্র 12-13 হাজার। তাহলে যে সরকার বলছে প্রচুর অনুপ্রবেশকারী আছে, ভুয়ো ভোটার, ভুয়ো নাগরিক আছে, তাদের যে বেসিক কাজটা তারা কিন্তু 12 বছর ধরে কিছু করেনি। এই যে বলছে না বিএলও নাম কেটে দিয়েছে, এটা কত বড় মিথ্যাচার, যেটা কিছুটা সাবিরদা বললেন। আমি বলছি আপনারা তো করছেন এটা বিএলওর রিপোর্ট অনুসারে নয়, আপনারা করেছেন একটা এআই সফটওয়্যার দিয়ে, একটা কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যার। এটা তো নির্বাচন কমিশনের ব্যাপার, তারা ভুল করতে পারে, কিন্তু এই ক্ষেত্রে সেটা বিজেপি তার জন্য আনসারেবল নয়, তাই না? আপনার যদি হতে পারে যে বিজেপি আনসারেবল নয়, কিন্তু বিগত 5-7 বছরে নির্বাচন কমিশনের যে চয়ন থেকে শুরু করে কে কমিশনার হবে তার বিরুদ্ধে ভুয়ো অভিযোগ আমরা চণ্ডীগড় নির্বাচনে দেখেছি, মিউনিসিপ্যাল নির্বাচনে, যে সোজা ভুয়ো মানে ভোটারদেরকে সে বাতিল করছে যেগুলো বিজেপির বিরুদ্ধে যাচ্ছে। আপনি বলছেন বিজেপি পেনিট্রেট করছে নির্বাচন কমিশনে, তার যে নিরপেক্ষ চেহারা ছিল সেটা পাল্টে যাচ্ছে, তার অ্যাপয়েন্টমেন্টটাই তো তাই। দেখুন, সুপ্রিম কোর্ট তো সবটা শুনেছে। সুপ্রিম কোর্ট শোনার পরে যখন হিয়ারিং করছে, তাহলে হিয়ারিংটাকে বন্ধ করা কেন? আর এই যে সিচুয়েশন তৈরি হচ্ছে, এই সংবাদ মাধ্যমে আমি দেখেছি, এই যে আধারের কথা বলছিল,
সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি জাল আধার পশ্চিমবঙ্গ থেকে পাওয়া গেছে। এরকম আমি তো কোনো সংবাদ তথ্য মাধ্যমে নেই। দেখেছি একজনের বাবার সাবির, সাথে আমি দেখতে পাচ্ছি 300 জন ছেলের লিঙ্ক করা আছে। সাবির, কিন্তু সংবাদ মাধ্যমে দেখেছি এগুলো। আমি তথ্য নিয়ে লেখালেখি করি, এই বিষয়ে বড় প্রবন্ধ আছে, আপনাকে পাঠিয়ে দেবো। ভারতবর্ষের পপুলেশনের নিরিখে পশ্চিমবাংলায় যত আধার থাকা দরকার ততটাই আছে। ভোটার কার্ড একটু বেশি আছে, তার কারণ বলে দিচ্ছি, কেননা ফার্টিলিটি রেট এত ডিক্লাইন করেছে, ইউথ পপুলেশন ইজ ভেরি হাই ইন বেঙ্গল, এভরিওয়ার ইন, তার জন্য ভোটার কার্ড বেশি। আধার, বার্থ সার্টিফিকেট আমাদের রাজ্যে এখন অনেকটা অ্যাট পার, কিন্তু অনেক দিন আগে যাদের বার্থ সার্টিফিকেট চাওয়া হয়েছে তখন ছিল না। সুতরাং এইগুলো হোম মিনিস্টার কখনো পার্লামেন্টে এর জবাব দিতে পারেনি যে কতটা এক্সেস আছে। এগুলো অনেকবার প্রশ্ন করা, তথ্যের অধিকারকে তো কার্যত মেরেই ফেলেছে। সুতরাং এইগুলো গল্প বলার জন্য বলা যেতে পারে, কিন্তু তথ্য অন্য কথা বলছে। আমরা সাবির, সেটা হচ্ছে যে আমরা যদি কনস্টিটিউশনের দিকে তাকাই তাহলে আর্টিকেল 324, 327 আমার মনে হয় যে অনেকের মনে হয় যে একটু কন্ট্রাডিক্টরি। হ্যাঁ। মানে একটা এম্পাওয়ার করে রাষ্ট্রকে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেটকে, আর একটা এম্পাওয়ার করে ইলেকশন কমিশনকে। ফলে তাদের মধ্যে একটা সংঘাত কোথাও না কোথাও ইনএভিটেবল ছিল, যেটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ময়দানে হচ্ছে। আপনার কি এরকম মনে হয়? আমার মনে হয় এই সংঘাতের কোনো মানে একটা ফেডারেল স্ট্রাকচারে যে ধরনের কোঅপারেশন দরকার ছিল, এবং কেন পশ্চিমবাংলাকে বারবার বেছে নেওয়া হচ্ছে এই ধরনের টার্গেটের। 100 দিনের কাজ বন্ধ হয়ে গেল, এই রাজ্য এবং কেন্দ্রের মধ্যে লড়াই হবে। আমরা 100 দিনের কাজে যাব না, যাচ্ছি না, আমি বলছি যে এই সংঘাত ক্রিয়েটেড সংঘাত, এই সংঘাত ক্রিয়েটেড সংঘাত। দেখুন, আমি তো প্রথম দিয়ে ওটাই তো শুরু করলাম, এই যে এসআইআর নিয়ে যা হচ্ছে এটা ক্রিয়েটেড। মুখ্যমন্ত্রীর প্রথম দিনের কথা মানে এসআইআর হতে দেব না, এসআইআর হতে দেব না। একটা রুলিং চিফ মিনিস্টার যদি বলে আমি এসআইআর হতে দেব না, কি করে এসআইআর হবে? আমরা এবার পলিটিক্যাল, মুখ্যমন্ত্রী আমরা বলে দিয়েছে এসআইআর হতে আসলে দেব না। এই গোটা বিতর্কটার একটা শেষের দিক আছে, যেটা কৃষাণু পয়েন্ট আউট করেছে, সেটা হচ্ছে যে কৃষাণুই বলছি, কৃষাণু বাবু নয়, আপনি না, না, না। নিশ্চয়ই আমাদের থেকে ছোট। সেটা হচ্ছে যে এর একটা পলিটিক্যাল ফল আউট আছে। আলটিমেটলি যাই হোক আর তাই হোক, এটার একটা পলিটিক্যাল ফল আউট আছে, কারণ নির্বাচন আসছে, কে জিতবে কে হারবে আলটিমেটলি, মানে যেটা আমাদের এই ভোট তর্কেরও একটা উদ্দেশ্য, যে নির্বাচনকে কিভাবে বিভিন্ন জিনিস, সে ফেক নিউজই হোক, এসআইআর হোক, কীভাবে প্রভাবিত করে। এই নির্বাচনের প্রশ্ন একটা নির্দিষ্ট প্রশ্ন, সেটা হচ্ছে এই যে ঘটনাটা ঘটছে, এবং আমরা দেখি নির্দিষ্টভাবে কিছু কিছু জেলায়, যেমন ধরুন মালদা, মুর্শিদাবাদ, এদিকে সাউথ 24, এখানে কিন্তু যখন এই অ্যাডজুডিকেশনের ব্যাপারটা এলো, তখন খুব নির্দিষ্টভাবে মুসলিম জনগোষ্ঠী বাদ গেছে অনেক জায়গায়, এবং সেই পার্সেন্টেজে প্রথম দিকে ডিসেম্বরে এতটা বাদ যায়নি, কিন্তু হিন্দু মুসলিম প্রায় ইকুয়ালি বাদ গেছে। এখন দেখা যাচ্ছে যে তারা বাদ যাচ্ছে, এমনকি আমি একটা কোনো রিপোর্টে দেখলাম প্রায় 60% বাদ গিয়েছে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে। এবং অনেকে এরকম আশঙ্কা করছেন যে ইকবালপুরের দিকটা, মানে ভবানীপুরের যেটা ইকবালপুরের দিক, সেইখানে প্রচুর যে ভোটটা মুসলিম ভোট তৃণমূলে যায়, সেই ভোটটা চলে যাওয়ার ফলে মানে উনি একটু আশঙ্কায় থাকতে পারেন। এরকমটা কি আপনাদের মনে হচ্ছে যে মুসলিম ভোটটাকে অনেক জায়গায় বাদ দেওয়া হচ্ছে, যেটা বিপদে ফেলতে পারে আপনাদের? দেখুন, প্রথম কথা হচ্ছে সার্বিক চিত্র দেখতে হবে। সার্বিক চিত্র, আজকে আমরা এবং উত্তর কলকাতায় ভবানীপুরটা বসে ধরে আছি। আপনি সার্বিক চিত্র। না না, আমি বলছি উত্তর কলকাতায় হচ্ছে। যেদিন ডিসেম্বর মাসে যেদিন প্রথম খসড়া তালিকা বেরোলো, তার আগে যে হাইপটা ছিল, কোটি কোটি রোহিঙ্গা অনুপ্রবেশকারী, আমি বললাম সেই দিন তো নিউজ হেডলাইন হওয়া উচিত ছিল যে এত রোহিঙ্গা ধরা পড়লো, এত অনুপ্রবেশকারী ধরা পড়লো, কিন্তু সেটা হয়নি। তার কারণ হচ্ছে কেউ অনুপ্রবেশকারী ধরতে পারে। সেটা এবার আমি বলছি কারা ধরা পড়েছে, ভুয়ো ভোটার ধরা পড়েছে, বিশেষ করে যারা মাল্টিপল ভোটার, ডুপ্লিকেট ট্রিপ্লিকেট ভোটার, কার কিন্তু এই যে সংখ্যাটা, আজকে আমি উত্তর কলকাতার ভোটার, আজকে আমাদের কাশীপুর, বেলগেছিয়া এবং আমাদের উত্তর কলকাতার 7টা বিধানসভাতে প্রায় 3-4 লক্ষ মানুষের ভোট কাটা গেছে। কেন কাটা গেছে, তারা কারা? আপনি যদি দেখেন এই কেন্দ্র, এটা হচ্ছে চৌরঙ্গি কেন্দ্র, এর পাশে হচ্ছে জোড়াসাঁকো কেন্দ্র। জোড়াসাঁকো কেন্দ্র 50% কি করে হাফিস হয়ে গেল? এবং তার বড় অংশ নারী এবং মানে মহিলা, এবং শুধু তাই নয়, মুসলিম, তারা সব ভিন রাজ্যেরও ভোটার ছিল, এবং তারা এই বর্তমান এসআইআরে নিজেদের হোম স্টেটটাকে চুজ করেছে এই রাতে, মানে তারা ডুপ্লিকেট ছিল, ট্রিপ্লিকেট ছিল। তাহলে তো আপনাদের এই এসআইআর এর ফলে লাভ হওয়ার কথা। তো তাই জন্য তো বিজেপি এখন বলছে, বিজেপি বাঁকুড়াতে ফর্ম 7-এ কাদেরকে জমা করেছিল, বিজেপি বীরভূমে কাদের নাম জমা করেছিল, এমনকি আমাদের এই নিউ টাউনে বিজেপি ফর্ম 7 জমা করেছিল, তাদের কারণ তারা প্রান্তিক উদ্বাস্তু হিন্দু সমাজের নাম জমা করেছিল। এখন মুসলিমটাকে ম্যানেজ করতে হচ্ছে, মুসলিমকে নথিতে তারা হারাতে পারবে না,
কোনোদিন সম্ভব না। মুসলিমরা ফিয়ার সাইকোসিসে তারা সবসময় ডকুমেন্টেশন আপ টু ডেট রাখে। তো তার মানে তাদের জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে একটা বায়বীয় পদার্থ আবিষ্কার করা হয়েছে। এসআইআর আপনাদের ক্ষতি করছে না আপনাদের লাভ করছে? দেখুন, আমরা এটা নিয়ে চিন্তিত নয়। আপনি নাম কেটে দিন, তাও আমরা ভোটে জিতব। আপনাকে জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে আপনাদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? প্রথম তো হচ্ছে লাভ ক্ষতির কোনো প্রশ্ন নেই। বৈধ ভোটার, এসআইআর আপনাদের লাভ হচ্ছে? দেখুন বিহারে তো আমরা দীর্ঘদিন ক্ষমতায় আছি, ভোটের আগে এসআইআর হয়েছে, আমরা তো ওখানে কিছু বলিনি, সেখানে লাভ ক্ষতির জায়গা তো আমরা দেখিনি। আমাদের নীতিগতভাবে একটাই, যেটা বলছেন যে এই এসআইআর এর মাধ্যমে বিজেপি এবার এই রাজ্যে ক্ষমতায় চলে আসতে পারে, এটাকে এই যে এটা কি এটা পাড়ার চায়ের দোকানে বলা হচ্ছে বটে, কিন্তু এটাতে আপনাদের চায়ের, এটাও তো এক ধরনের চায়ের দোকান, বলে আপনাদের কি অনেকে কি বলছে আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলতে পারি, ভোটার লিস্টটা যদি সংশোধিত হয়, বৈধ ভোটাররাই যদি ভোটের দিন গিয়ে ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে এই সরকার পরিবর্তন হবে, মানুষের ভোটে পরিবর্তন হবে। সেই জন্য আমরা বারবার বলছি যে একজন বৈধ ভোটারের নামও যেন ভোটার লিস্টে থেকে বাদ না যায়, ঠিক একইভাবে একজন অবৈধ ভোটারের নামও যাতে এখানে না থাকে। তো আমাদের তো খুব ছোট্ট দাবি একটা নির্দিষ্ট জায়গায়, মানে যেগুলো মুসলিম মেজরিটি জেলা, সেখানে মুসলমানদের নাম বেশি বাদ গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং অ্যাডজুডিকেশনের পরে আমরা দেখতে পাচ্ছি যে নির্দিষ্টভাবে বাদ গেছে, যে কারণে এই গণ্ডগোলটা হচ্ছে। সেটা আমি গণ্ডগোলটা ডিফেন্ড করছি না, আমি বলছি সেটা নিশ্চয়ই কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে। কিন্তু যেটা প্রশ্ন সেটা হচ্ছে এই বাদ যাওয়ার ফলে আপনাদের, যেটা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে ওনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা, আপনাদের কি একটা, দেখুন বিষয়টাকে, কারণ মুসলমান ভোট আপনারা পান না। দেখুন বিষয়টাকে হিন্দু মুসলমানের দিক দিয়ে আমরা দেখি না, আমাদের সরকারের বিজেপি হিন্দু মুসলমান নিয়ে দেখেন না, না সবকা সাথ সবকা বিকাশ, এইটা তো একটা বড়, না না আমি আসছি ওখানেই, জাস্টিফিকেশন আসছি। দেখুন পশ্চিমবঙ্গের পপুলেশনে যদি 23% মুসলমান অরিজিনাল থাকে, আর বাংলাদেশ থেকে আসা মুসলমান যদি 30, আমি উদাহরণ দিচ্ছি, সংখ্যা দিচ্ছি না, বাংলাদেশ থেকে আসা আরও 7% মুসলমানের সংখ্যা যদি বাড়ে, মানে 30% যদি মুসলমান এখানে থাকে, সবচেয়ে বেশি সাফার কারা হয়? মুসলমানরা হয়। তখন সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম বলুন, স্টেট গভর্নমেন্টের স্কিম বলুন, সেখানে হিন্দুও প্রচুর আসে, বিশেষ করে হিন্দুরা আসছে, তার জন্য সিএ হয়ে গেছে, তাদের নাগরিকত্ব পাবে, আমি ওদিকে যাচ্ছি না। যেহেতু মুসলমানদের কথাটা বলছেন, তো তাহলে যারা ভারতীয় মুসলমান, যারা ভারতীয় মুসলমান তারাই তো সাফার করছে। এইখানে যেটা অনেকে বলেছেন, যেটা একটু ইঙ্গিত করলো কৃষাণু, সেটা হচ্ছে যে মানে এই নির্বাচনে একটা বিশাল প্রক্রিয়া, এত কোটি ভোটার, হ্যাঁ, এখন অ্যাডজুডিকেটেড 60 লাখ, এই প্রক্রিয়াটাকে আরো 2 বছর আগে শুরু করা যেত না? মানে এইটা নিয়ে প্রথম থেকেই বলছি, ওয়াই দেয়ার ইন হেস্ট, এই তাড়াহুড়োটা করার কেন প্রয়োজন হলো? 3 মাসের মধ্যে ভারতবর্ষের মতো দেশ, পশ্চিমবাংলার মতো রাজ্য, এত ডাইভার্সিটি, এই যে আপনি বললেন যে এখান থেকে কিন্তু মেল, কলকাতা থেকে মেল মাইগ্রেন্টরা বাদ গেছে, যাদের অন্য জায়গায় ভোট আছে, রাজ্যে কিন্তু মহিলাদের, এবং নানান রকমভাবে এই বৈচিত্র্য দেশে, যেখানে ল্যাঙ্গুয়েজের এত ডিফারেন্স, এইটা হয়তো অন্য কোনো ইংলিশ স্পিকিং দেশে হলে এই প্রবলেমটা হতো না, যেখানে এআই এর ব্যবহার হতো না। এর পেছনে নিশ্চয়ই রাজনৈতিক অভিসন্ধি ছিল, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। সেই জন্য এসআইআর এর ম্যানুয়ালে লেখা এমন শব্দ নেই যেগুলো এখন ব্যবহার হচ্ছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিরেকশন গেছে। সেকেন্ড হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো কথাই কোনো ম্যানুয়ালে নেই। আন্ডার এডুকেশন বিচারাধীন দেশের নাগরিক, তাকে হঠাৎ করে রাতারাতি বিচারাধীন করে দেওয়া, এবং যেখানে সে নিজে ডিফেন্ড করতে পারছে না যে আমি প্রমাণ করব, এবং এটা পুরো রাজ্যে হতে পারে না, এটা পুরো রাজ্যে হতে পারে না। আপনাকে বলছি, এই যে ফর্ম 6 জমা করছে না, ফর্ম 6-এ তারা পরিচয়ের অ্যাড্রেস প্রুফ হিসেবে, তা আপনার পরিচয়ের নথি হিসেবে আধার কার্ডটাকেই মান্যতা দিচ্ছে। এইদিকে যখন আমার নামে আপনি যখন নোটিশ পাঠাচ্ছেন, তখন যখন আমি আধার কার্ড দিচ্ছি, তখন বলছে আধার কার্ড গ্রহণ করছে না। এই ফর্ম 6-এ দেখুন, আমরা পার্টির তরফ থেকে দেখিয়েছি। আমরা আবারও এটা বলবো যে এটা নির্বাচন কমিশন উত্তর দেবে, উনি প্রণয়বাবু দেবেন না, ফলে এটা আমরা বিজেপির দিকে আমরা এটার আঙুল তুলতে পারি না। অবশ্যই এটা নির্বাচন কমিশনের উত্তর দেওয়ার কথা, যদি আমরা তাদের সঙ্গে কথা বলতে পারি তাহলে তারা উত্তর দেবেন। আমি প্রণয়বাবু খুব চট করে আমরা শেষ করব, শেষে সাবিনের কাছে আসবো। সেটা হচ্ছে কিন্তু আলটিমেটলি ওই প্রশ্নটাই থাকে যে আসলে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে কারণে রাজ্য উত্তাল হয়ে উঠেছে, যে এটা একটা নির্বাচনের আগে স্বাভাবিকভাবেই মানুষের মাথায় যেটা ঘোরে সেটা হচ্ছে কে লাভবান, কে হবে না হবে। এটা যদি খুব সংক্ষিপ্ত, আমি ঘুরিয়ে ফিরিয়ে ওই হিন্দু মুসলমান না করে আপনি যদি একটু বলেন যে এটা একটু আপনাদের এগিয়ে দিল, তাই না? একটু এই নির্বাচনে আপনারা আশা করছেন জিতবেন, তাই তো? না, প্রথম তো হচ্ছে আপনারা আশা করছেন তো জিতবেন, অবশ্যই জিতবে, এবং সরকার তৈরি হবে, এবং সেটা এসআইআর এর উপরে ভরসা করে। এসআই এর উপরে না, প্রকৃত ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পেলেই সরকার পরিবর্তন হবে।
আপনাদের ক্ষেত্রে একদম। আপনারা কিভাবে এটাকে এই explain যে করবেন? এইটা রাজনৈতিক বক্তব্য হতেই পারে, কিন্তু এটা যদি সরকার তার পলিসিতে ইনগ্রেন্ড করে যে পশ্চিমবাংলাতে যতদিন না বিজেপি ক্ষমতায় আসবে ততদিন সেই ভোটটাকে অফিসিয়ালি মান্যতা দেওয়া যাবে না, সেটাকে বৈধ ধরা যাবে না, তখন সেটা প্রবলেম হয়ে যায়। আর আচ্ছা, এটার জন্য মানসিকতা থেকে 21-এর পর হারার পর এসআইআরটা হচ্ছে কালমিনেশন। তার আগেই 100 দিনের কাজ, যেটা সাবির এই দা যে বললেন, last- 100 দিনের কাজ, আপনারা যে- আবাসের টাকা, এই আপনার- প্রত্যেক জল জীবনের টাকা, এইগুলো বন্ধ করা হচ্ছে, এইগুলোই অভিসন্ধি ছিল। আপনার- এটাই পোস্টপোল ভাইলেন্স অ্যাকচুয়ালি। আপনারা জিতবেন না হারবেন? আমরা তো জিতবো, আচ্ছা, এবং আচ্ছা, আমরা এই যে- 250-র উপরে সিট এই যে আসাম এতক্ষণ ধরে যে আলোচনা চললো, হ্যাঁ। 2024-এর যে লোকসভা নির্বাচন হয়েছে, এই ইলেকশন কমিশন হয়েছে, হুম। এই ভোটার লিস্ট দিয়েই হয়েছে। এই ইলেকশন কমিশন যদি জ্ঞানেশ কুমার যদি বিজেপিরই লোক হয়, তো তাহলে তার সেটা দিয়েই তো তৃণমূল কংগ্রেস এতগুলো এমপি পেয়েছে। তো তাহলে তখন তো আবার 2024 অন্য থিওরি চলে আসবে, সেটা নিয়ে আমরা অন্য পর্বে যাব। একদম কিন্তু ওই যে আমি সাবিরকে বলি, এই যে যারা বাদ পড়লেন শেষ পর্যন্ত, তাদের কি হবে? মানে তারা কি ভোট দিতে পারবেন? তারা কি আদালতের কাছে যেতে পারবেন? আমরা এটা দিয়ে শেষ করব। আচ্ছা, এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এই যে যাদের নাম বাদ পড়েছে তারা কোন প্রক্রিয়ায় অ্যাপিল করবে, এইটা এখনো স্পষ্টভাবে অনলাইনে হলে আপনার ভোটার কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক থাকবে, ওটিপি আসবে, তবে অ্যাপ্লাই করতে হবে। এবং 1000 শব্দের একটা যন্ত্রণা দিয়ে দেওয়া হয়েছে যে নিজেকে অ্যাপিল করবে 1000 শব্দের। আমাদেরকে তাহলে কতটা এডুকেটেড হতে হবে। সেকেন্ড সেটা হচ্ছে কি ইংরেজিতে না বাংলায়? ইংরেজি ফর্ম, এখনো বাংলায়। সেকেন্ড হচ্ছে আমি যে অ্যাপিল করতে যাব 15 দিনের নোটিশের মধ্যে আবেদন করতে হবে। এবং আমি যেটা পরিষ্কার দেখতে পাচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন, একটা বড় অংশ 20 থেকে 25 লক্ষ লোক ভোটার, যারা বৈধ ভোটার, আমি আবার বলছি কারণ আমি জানি যাদের পাসপোর্ট আছে, আজকে সকালে এসেছে উইথ বার্থ সার্টিফিকেট, 45 বছরের মানুষ, বার্থ সার্টিফিকেট ভেরি অথেন্টিক ডকুমেন্ট, তার সত্ত্বেও তাদের নাম বাদ গেছে। কারণ মোহাম্মদ আইয়ুব আর আইয়ুব মোহাম্মদ, এই যে সেটা ইলেকশন কমিশনের কারণেই হয়েছে, তার কারণে নাম বাদ গেছে। তারপরে কি ভবিষ্যতে তারা ফিরে আসতে পারবে? আসামের পরিস্থিতির কথা আমরা জানি। এক্স্যাক্টলি। পিপলস ট্রাইব্যুনালের কি হরিফিক অভিজ্ঞতা হয়, মৃতদেহকে নিয়ে ট্রাইব্যুনালের সামনে ফেলতে হয়েছে। এইটা ভারতবর্ষের গণতন্ত্রের জন্য একটা লজ্জার বিষয়। এবং কত আদিবাসীর নাম বাদ গেছে জানেন? মানে সবার নামই বাদ গেছে, হিন্দু, মুসলমান, আদিবাসী এবং বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন গোষ্ঠীর মানুষ, বিভিন্ন গ্রুপ, বিশেষ করে যারা একটু পিছিয়ে আছেন সেই সমাজের মানুষ, সবারই নাম বাদ গেছেন। মতুয়া সম্প্রদায়ের অনেকে তো আমাকে নির্দিষ্টভাবে বলেছেন যে তাদের নাম বাদ গেছে এবং তারা কি করবেন জানেন না। এই অবস্থায় সবারই আবেদন যে নির্বাচন কমিশন একটা হোলিস্টিক কিছু করার চেষ্টা করবে, যে সবাইকে সঙ্গে নিয়ে যাতে মানুষ বাদ না পড়েন, তারা ব্যাপারটা দেখবেন। এবং কোনো একটা প্রক্রিয়া, আমি জানি না 3 সপ্তাহের মধ্যে কী করা সম্ভব, কিন্তু কোনো একটা প্রক্রিয়ায় তাদের অন্তত ভোট দানের যে অধিকার অন্তত এবারের জন্য তারা যদি তৈরি করতে পারেন, তার চেয়ে ভালো আর কিছুই হবে না। সেটাই আপাতত আমাদের তরফ থেকে আবেদন থাকবে। তবে যেহেতু এই এসআইআর নিয়ে বিতর্ক চলছে এবং চলবে, ফলে আগামী 2-3 সপ্তাহের মধ্যে আমরা বিষয়টা নিয়ে আবার ফিরে আসব। আমাদের সঙ্গে হয়তো নতুন লোক থাকবেন বা হয়তো ওনারাই থাকবেন, সেটা দেখা যাবে। আপনাদের ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।